এই সংক্ষিপ্ত সারটি ফোকাস আনব্রেকেবল বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি মনের স্বচ্ছতা বা ক্ল্যারিটি বাড়ানো, পরিবেশের গুরুত্ব, অপশন বা বিকল্প কমানোর শক্তি এবং রিকাভারি বা বিশ্রামের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। একসময় একটি ছোট শহরে পারভেজ নামে একটি ছেলে বাস করত। পারভেজ ছিল আর 5টা সাধারণ বাচ্চার মতোই। খেলাধুলা, বন্ধুবান্ধব, স্কুল সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একটা বিষয় তাকে বারবার সমস্যায় ফেলত। সে কোনো কিছুতেই বেশিক্ষণ তার মনোযোগ ধরে রাখতে পারত না। হোমওয়ার্ক করার সময় তার মন চলে যেত মোবাইল ফোনের দিকে। মোবাইল বন্ধ করলে জানালার বাইরে উড়ন্ত পাখিদের দেখে তার মন অনমনা হয়ে যেত। বই খুললে মাত্র 5 মিনিটের মধ্যেই তার একঘেয়েমি লাগতে শুরু করত। সে ভাবত হয়তো তার মস্তিষ্কটাই এমনভাবে তৈরি যে সে বেশিক্ষণ মনোযোগ দিতে পারে না। একদিন স্কুলে একজন নতুন শিক্ষক এলেন, মিস্টার হাসান। তিনিই প্রথম শিক্ষক যিনি পুরো ক্লাসের সামনে দাঁড়িয়ে বললেন, ফোকাস বা মনোযোগ কোনো জন্মগত প্রতিভা নয়। ফোকাসও একটি পেশি বা মাসেলের মতো, আর পেশির জন্য প্রয়োজন প্রশিক্ষণ, জাদু নয়। এই কথাটি শুনে পারভেজ প্রথমবারের মতো অনুভব করল যে হয়তো সেও ফোকাস করা শিখতে পারবে, ঠিক যেমন কোনো নতুন দক্ষতা শেখা যায়। সেই দিনই সে সিদ্ধান্ত নিল যে সে তার মনের প্রশিক্ষণ শুরু করবে। পরদিন সন্ধ্যায় পারভেজ তার ঘরে চেয়ার টেনে বসল। টেবিলের ওপর একটি নোটবুক রেখে সে বলল, আজ আমি একটানা 5 মিনিট পড়াশোনা করব। মাত্র 5 মিনিট। প্রথম 2 মিনিট তার বেশ ভালোই লাগল। তৃতীয় মিনিটে তার পা কাঁপতে শুরু করল। চতুর্থ মিনিটে তার ফোনের কথা মনে পড়ে গেল। কিন্তু 5 মিনিট পূর্ণ করার জেদে সে বসেই রইল। সময় শেষ হওয়ার পর তার মনে হল যেন সে এক বিশাল জয় অর্জন করেছে। সে ভাবল, আরে এ তো একদম জিমের মতো। প্রথম দিনেই কি কেউ ভারী ডাম্বেল তোলে? আমরা হালকা ওজন তুলি, তারপর ধীরে ধীরে তা বাড়াই, আর ঠিক সেখান থেকেই তার ফোকাসের জিম শুরু হলো। ধীরে ধীরে সে সময়টা 5 মিনিট থেকে বাড়িয়ে 7 মিনিট করল, তারপর 10, তারপর 15। এটা ছিল ঠিক একজন দৌড়বিদের মতো, যে প্রতিদিন দৌড়ানোর সময় একটু একটু করে বাড়ায়। শুরুর দিকে যখন সে পড়তে বসত, হাজারো চিন্তা তার মাথায় ভিড় করত। বইয়ের তথ্যের চেয়ে চোখের সামনে উঠতে থাকা মশাটিকেই তার বেশি গুরুত্বপূর্ণ মনে হতো। কিন্তু সে একটা কাজ করত, যেই তার মনোযোগ সরে যেত, সে ধীরে ধীরে তার দৃষ্টি আবার পাতার দিকে ফিরিয়ে আনত। সে নিজেকে কখনোই বকাঝকা করত না, শুধু মনোযোগ ফিরিয়ে আনত। আগে মনোযোগ সরে যেতে দেখলে সে রেগে যেত। এখন সে তার মনোযোগকে ঠিক সেভাবেই সামলাত যেভাবে কেউ তার পোষা কুকুরছানাকে সামলায়, ধীরে ধীরে, ভালোবাসার সাথে, কিন্তু নিয়মিতভাবে। কয়েকদিন পর মিস্টার হাসান ক্লাসে আরেকটি ব্যায়াম করালেন। তিনি বললেন, আজ আমরা সবাই 2 মিনিটের জন্য শুধুমাত্র আমাদের শ্বাসের দিকে মনোযোগ দেব। যদি মন এদিক ওদিক চলে যায়, ভয় পাবে না, সেটাকে আবার ফিরিয়ে আনবে। এটাই একমাত্র প্রশিক্ষণ। এই 2 মিনিটের ব্যায়ামটি পারভেজের কাছে খুব অদ্ভুত লাগল। তার মনে হল, শ্বাসের দিকে মনোযোগ দিলে ফোকাসের শক্তি কিভাবে বাড়বে? কিন্তু যখন সে এটা করতে থাকল, সে দেখল যে মন বিক্ষিপ্ত হওয়ার আগেই সেটাকে ধরে ফেলতে পারছে, ঠিক যেমন কোনো খেলোয়াড় বল মাটিতে পড়ার আগেই চট করে ধরে ফেলে। ধীরে ধীরে পারভেজ আরেকটি বিষয় বুঝতে পারল, ফোকাস শুধু পড়াশোনায় নয়, জীবনের প্রতিটি কাজে সাহায্য করে। উদাহরণস্বরূপ, একবার সে তার বন্ধু শাহবাজের সাথে ক্রিকেট খেলছিল। অন্য বাচ্চারা আউট হয়ে যাচ্ছিল, কিন্তু শাহবাজ বারবার ছক্কা মারছিল। সবাই বলল, তুমি কত ভালো ব্যাটিং করো। শাহবাজ হেসে বলল, ব্যাটিং নয় ভাই, আমি ফোকাস করি। আমি বলটাকে শুধু একটা বল হিসাবে দেখি। আমি অন্য সব আওয়াজ বা নয়েজ মুছে ফেলি। এই কথাটি পারভেজের মাথায় বিদ্যুতের মতো চমকালো। ও, ফোকাস সত্যিই একটি পেশি, যা যে কেউ প্রশিক্ষণ দিতে পারে। সে প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ তৈরি করতে শুরু করল, যেমন মাত্র 10 মিনিটের জন্য কোনো গল্প পড়া, মোবাইলটি অন্য ঘরে রাখা, পড়ার আগে 2 মিনিটের জন্য চোখ বন্ধ করে শ্বাসের দিকে খেয়াল করা, মাঝে মধ্যে বিরতি নেওয়া যাতে মন ক্লান্ত না হয়, ঘরে ন্যূনতম জিনিসপত্র রাখা যাতে মনোযোগ কম বিচ্যুত হয়। এই সব কিছুই ছোট ছোট গেমের মতো মনে হতো। কখনো সে জিতত, কখনো হারত, কিন্তু সে এটা উপভোগ করত। কয়েক সপ্তাহ পর একদিন পারভেজ বুঝতে পারল যে এখন সে একটানা 8 ঘন্টা পড়াশোনা করতে পারে, মন এদিক ওদিক না দিয়েই। এটা ছিল তার সবচেয়ে বড় বিজয়। কিন্তু সে জানত যে জিম করা ছেড়ে দিলে যেমন পেশি ঢিলে হয়ে যায়, ফোকাসের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। সে তার মনে একটি বিষয় স্পষ্ট করে নিল, এটা একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের প্রশিক্ষণ। আর এখন এটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। সে আরেকটি মজার বিষয় বুঝতে পারল যখন সে তার ছোট ভাই আবু সালেহকে দেখল। আবু সালেহ নড়াচড়া না করে ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলত। পারভেজ বুঝতে পারল যে ফোকাস সেই কাজেই আটকে থাকে যা আমাদের কাছে আকর্ষণীয় লাগে, কিন্তু আসল শক্তি তখন আসে
যখন আমরা এমন কাজে মনোযোগ দিতে শিখি যা আমাদের কাছে এখনও আকর্ষণীয় নয় কিন্তু ভবিষ্যতে আমাদের জীবনে কাজে লাগবে। পারভেজকে আগে স্কুলে একজন সাধারণ ছাত্র হিসাবে গণ্য করা হতো, কিন্তু ধীরে ধীরে তার পড়াশোনার উন্নতি হতে শুরু করল। শিক্ষকরাও বলতে শুরু করলেন, তোমাকে আগের চেয়ে অনেক শান্ত এবং বুদ্ধিমান মনে হচ্ছে। সে মুচকি হাসত, কারণ সে জানত এটা কোনো জাদু নয়, বরং তার ফোকাস প্রশিক্ষণের ফলাফল। যখন বোর্ড পরীক্ষা এলো, সব বাচ্চারা নার্ভাস হয়ে পড়ছিল, কিন্তু পারভেজের মনে হলো তার কাছে একটা গোপন শক্তি আছে, ফোকাসের শক্তি। সে পরীক্ষার হলে বসল, গভীর শ্বাস নিল এবং শুধুমাত্র প্রশ্নপত্রের উপর ফোকাস করল। যখনই মন ভয় বা চাপের দিকে যেত, সে নিজেকে মনে করিয়ে দিত, ফোকাস ফিরিয়ে আনো, আমি এটাকে প্রশিক্ষণ দিয়েছি, এটা ফিরে আসবে। পরীক্ষা শেষ হওয়ার পর তার মনে হলো যেন সে কোনো ম্যারাথন জিতে বেরোচ্ছে। কোনো জাদু ঘটেনি, শুধু তার ফোকাস এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে কঠিন সময়েও তা ভাঙছিল না। যখন রেজাল্ট এলো, পারভেজ ক্লাসের সেরা 5 জনের মধ্যে ছিল। তার কাছে এটি কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না। তার পুরনো দিনের কথা মনে পড়ল, যখন সে 5 মিনিটের জন্য ফোকাস করতে পারত না, আর আজ সে দীর্ঘ সময় ফোকাস করে যে কোনো কাজ করতে পারে, হোক তা পড়াশোনা, খেলাধুলা বা শখ। তারপর একদিন সেই একই শিক্ষক মিস্টার হাসান তাকে জিজ্ঞেস করলেন, তাহলে পারভেজ, তুমি কি শিখলে? পারভেজ হেসে বলল, স্যার, ফোকাস ও বাইসেপসের মতো। আপনি এটাকে যত বেশি প্রশিক্ষণ দেবেন, এটা তত বেশি শক্তিশালী হবে। প্রথমে হালকা ওজন তুলতে হবে, তারপর ধীরে ধীরে লেভেল বাড়াতে হবে। আর যদি মাঝপথে কখনো ঘাবড়ে যান, তবে আবার সেটা তুলে নিয়ে চেষ্টা করতে হবে। মিস্টার হাসান বললেন, খুব ভালো, তুমি যদি এটা দুনিয়াকে বোঝাতে পারো, তাহলে অনেক মানুষের জীবন সহজ হয়ে যাবে। পারভেজ বুঝতে পারল যে ফোকাস কোনো প্রতিভা নয়, বরং একটি প্রশিক্ষণ। যেমন প্রতিদিন অল্প অল্প করে দৌড়লে দৌড়নোর ক্ষমতা বাড়ে, ঠিক তেমনি ফোকাসও বাড়ে। যে কেউ এটা করতে পারে। গোপন রহস্যটি হল প্রতিদিন অল্প কিছু সময় দেওয়া উচিত। গল্পটি এখানে শেষ হয়নি, কারণ ফোকাসের প্রশিক্ষণ কখনোই শেষ হয় না। জীবনের চ্যালেঞ্জ যত বড় হবে, ফোকাস তত বেশি শক্তিশালী হতে হবে। আর পারভেজ এখন জানত যে শক্তিশালী ফোকাসের রহস্য খুব সহজ। এটাকে পেশির মতো ভাবুন এবং প্রতিদিন প্রশিক্ষণ দিন। ছোট দিয়ে শুরু করুন, বারবার করুন, ধীরে ধীরে বাড়ান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার মনোযোগকে ভালোবাসার সাথে ফিরিয়ে আনুন। ঠিক যেমন কোনো হারিয়ে যাওয়া বন্ধুর হাত ধরে তাকে আলতো করে ফিরিয়ে আনা হয়, পারভেজের মতো আমরা সবাই আমাদের মনকে প্রশিক্ষণ দিতে পারি। মাত্র 5 মিনিট দিয়ে শুরু করুন। মন যদি এদিক ওদিক যায়, ঘাবড়াবেন না, এটাই আসল প্রশিক্ষণ। অল্প অল্প করে করতে থাকলে ফোকাস আপনার সবচেয়ে শক্তিশালী সঙ্গী হয়ে উঠবে। পারভেজের জীবন বদলাতে শুরু করেছিল। সে প্রতিদিন ফোকাসের পেশিকে প্রশিক্ষণ দিচ্ছিল, কিন্তু যেই সে খুশি মনে এগিয়ে যাচ্ছিল, সে একটি নতুন সমস্যা অনুভব করল। মাঝে মাঝে সে যতই চেষ্টা করত, তার মনোযোগ তবুও বিক্ষিপ্ত হয়ে যেত। তার মনে হতো হয়তো তার পরিশ্রমে ঘাটতি আছে, কিন্তু আসল কারণ ছিল অন্য কিছু যা সে তখনও বুঝতে পারেনি। এক সন্ধ্যায় পারভেজ তার ঘরে বসে অঙ্কের সমস্যা সমাধান করছিল। জানালার বাইরে বাচ্চারা রাস্তায় জোরে জোরে ক্রিকেট খেলছিল। ঘরে ছড়ানো ছিটানো জিনিসপত্র, টেবিলের ওপর খাতা ছড়ানো, কাছে রাখা মোবাইলটি বারবার টিং করে শব্দ করছিল। ফ্যানের শব্দ, তার ভাইয়ের টিভির শব্দ, বাইরের হর্নের শব্দ, সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি করছিল যেখানে মনোযোগ ধরে রাখা কঠিন ছিল। পারভেজ বইয়ের দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু যেই তার মনোযোগ একটি লাইন পড়ত, কোনো না কোনো শব্দ তাকে টেনে সরিয়ে নিত। সে নিজের ওপর বিরক্ত হয়ে বলল, ইস, আমার মস্তিষ্ক কি এতই দুর্বল? ঠিক সেই মুহূর্তে তার মিস্টার হাসানের বলা কথা মনে পড়ে গেল, ফোকাস একা একা হয় না, তোমার পরিবেশও তোমার মনের একটি অংশ হয়ে ওঠে। এই চিন্তাটি পারভেজের মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। তার পরিবেশ কি সত্যিই তার চিন্তাভাবনাকে এতটা প্রভাবিত করছে? পরদিন সকালে সে স্কুলে পৌঁছে মিস্টার হাসানকে এই প্রশ্নটি করল। শিক্ষক হেসে বললেন, পারভেজ, তুমি কি কর্কশ আওয়াজের মাঝখানে বসে সুরে গান গাইতে পারবে? পারভেজ বলল, না স্যার। তাহলে এত কোলাহল আর অগোছালো পরিবেশে ফোকাস কিভাবে কাজ করবে? পরিবেশ আমাদের মস্তিষ্কেরই একটি সম্প্রসারণ বা এক্সটেনশন। বাইরে যা ঘটে, ভেতরে তা অনুভূত হয়। তার কথা শুনে পারভেজ বুঝতে পারল যে সে তার ভেতরের ফোকাসকে প্রশিক্ষণ দিচ্ছে ঠিকই, কিন্তু সে বাইরের জগৎকে পুরোপুরি উপেক্ষা করছে। সে বাড়ি ফিরে তার ঘরের মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। জিনিসপত্র ছড়ানো, বিছানায় খেলনা, টেবিলের ওপর চকলেটের প্যাকেট পড়ে আছে, দেয়ালের পোস্টারটি বাঁকা হয়ে আছে, মোবাইলটি সামনে রাখা। পুরো ঘরটিকেই যেন একটি কোলাহল বা নয়েজ মনে হচ্ছিল। সে ভাবল, মন যদি পরিষ্কার পানির মতো হয়, তবে এই ঘরটি তাকে কাদা বানিয়ে দিচ্ছে। তারপর সে একটি ছোট পরীক্ষা করল।
সে টেবিল পরিষ্কার করল, অতিরিক্ত খাতাগুলো র্যাকে রাখল, পেন্সিল বক্স এক পাশে, পানির বোতল অন্য পাশে, দেয়ালের বাঁকা পোস্টারটি সোজা করল, অপ্রয়োজনীয় জিনিস ঘর থেকে বের করে দিল। তারপর মোবাইলটি অন্য ঘরে রেখে এলো। এই নতুন পরিষ্কার ঘরে বসে যখন সে বই খুলল, সে অনুভব করল যে তার মন আগের চেয়ে অনেক শান্ত, যেন কেউ মস্তিষ্কের নয়েজ ডাউন বাটন টিপে দিয়েছে। পরদিন সে আরও একটি জিনিস চেষ্টা করল, নোটিফিকেশন বন্ধ করে দিল, শুধুমাত্র জরুরি কলের অ্যালার্ট চালু রাখল। রাতে ঘুমানোর আগে মোবাইল অন্য ঘরে চার্জে দেওয়া শুরু করল। সকালে ঘুম থেকে উঠে যখন সে দেখল তার অভ্যাসগুলো বদলাচ্ছে, তখন সে কিছুটা গর্বও অনুভব করল। ধীরে ধীরে সে শিখছিল যে শুধুমাত্র দৃঢ় ইচ্ছা থাকলেই কাজ হয় না, আপনার পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। যদি পরিবেশে খুব বেশি কোলাহল থাকে, তবে মস্তিষ্ক যত শক্তিশালী হোক না কেন, মনোযোগ সরে যাবেই। একদিন স্কুলে শিক্ষক পুরো ক্লাসকে একটি পরীক্ষা দিলেন। তিনি দুটি দল তৈরি করলেন। একটি দলকে শান্ত লাইব্রেরিতে বসে একটি ধাঁধা সমাধান করতে দেওয়া হলো, অন্য দলটিকে ক্যান্টিনের হইচইয়ের মধ্যে একই ধাঁধা সমাধান করতে দেওয়া হলো। উভয় দল টাইমার সেট করে শুরু করল। সময় শেষ হওয়ার সাথে সাথে দেখা গেল লাইব্রেরির দলটি বেশিরভাগ ধাঁধা সঠিকভাবে সমাধান করেছে। অন্যদিকে ক্যান্টিন দলের অনেক বাচ্চা মাঝপথেই আটকে গেছে। সবাই হেসে বলল, স্যার, ওখানে এত আওয়াজ ছিল যে মাথা কাজই করছিল না। শিক্ষক বললেন, এটাই মূল কথা। তোমরা ভাবো যে শুধু তোমরাই ফোকাস ধরে রাখতে পারছ না, কিন্তু বাস্তবে পরিবেশ তোমাদের ফোকাস খেয়ে ফেলে। পারভেজ এই দিনটির কথা তার নোটবুকে লিখে রাখল। ফোকাস কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, বাইরের জিনিসগুলো মনের মধ্যে বাস করে। বাড়ি ফিরে সে তার ফোকাস প্রশিক্ষণে আরেকটি স্তর যোগ করল, পরিবেশ ঠিক করা। সে তার টেবিলে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস রাখল। প্রতিবার কাজ শুরু করার আগে সে 5 মিনিটের জন্য ঘরটিকে গুছিয়ে নিত বা টিউন করত। সে তার ভাইকে টিভির ভলিউম একটু কমিয়ে রাখতে বলল। ধীরে ধীরে বাড়ির পরিবেশও বদলাতে শুরু করল। কয়েকদিন পর পারভেজ তার বন্ধু শাহবাজের সাথে দেখা করতে গেল। শাহবাজ প্রচুর পড়াশোনা করত এবং সব সময় টপার হতো। শাহবাজের ঘর দেখে পারভেজ অবাক হয়ে গেল। টেবিলে শুধু একটি ল্যাপটপ এবং একটি নোটবুক। দেয়াল সম্পূর্ণ খালি, কোনো পোস্টার নেই, কোনো অপ্রয়োজনীয় জিনিস নেই। মোবাইলটি বিছানায় উল্টো করে রাখা। পারভেজ জিজ্ঞেস করল, ভাই, তোর ঘর এত খালি থাকে কেন? তোর কি বোরিং লাগে না? শাহবাজ হেসে বলল, আমি বুঝেছি যে আমার মস্তিষ্ক যত কম জিনিস দেখবে, তত বেশি চিন্তা করতে পারবে। পরিষ্কার পরিবেশ মানে পরিষ্কার মন। পারভেজ বুঝতে পারল যে সে সত্যিই তার চারপাশের জায়গা থেকে শিখছে। সে শাহবাজকে বলল কিভাবে মোবাইলের নোটিফিকেশন আর অগোছালো টেবিল তার ফোকাস খেয়ে ফেলত। দুজনেই আলোচনা করল যে আজকাল আসল চোর অমনোযোগিতার বিচ্যুতি বা ডিস্ট্র্যাকশন নয়, বরং ঘর্ষণ বা ফ্রিকশন, অর্থাৎ ছোট ছোট বাধা, যা দেখতে তুচ্ছ মনে হলেও মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়। ধীরে ধীরে পারভেজের বাড়িতে একটি নতুন নিয়ম তৈরি হল। আপনি যেখানে কাজ করবেন সেই ঘরটিকে এমনভাবে তৈরি করুন যেন তা আপনাকে কাজের জন্য প্রস্তুত করে। তারপর একটি খুব আকর্ষণীয় মোড় এলো। পারভেজের ছোট ভাই আবু সালেহ, যে প্রায়ই হোমওয়ার্ক করার সময় কাঁদত, একদিন পারভেজের পরিষ্কার ঘরে পড়তে এলো। সে সেখানে চুপচাপ বসে রইল। পারভেজ অবাক হয়ে জিজ্ঞেস করল, আজ পড়ার সময় কাঁদলি না কেন? আবু সালেহ বলল, এই ঘরটা ভালো লাগে, এখানে মন শান্ত থাকে। এই ছোট বাচ্চাটির কথা থেকে পারভেজ অনেক বড় একটা শিক্ষা পেল। পরিবেশ যত সাধারণ হবে, মন তত স্থির থাকবে। কয়েকদিন পর মিস্টার হাসান ক্লাসে একটি গল্প বললেন। তিনি বললেন, প্রাচীনকালের ঋষিরা ধ্যান করার জন্য পাহাড় এবং জঙ্গলে যেতেন, কারণ সেখানকার পরিবেশ ছিল পরিষ্কার এবং শান্ত। তিনি বললেন, ঋষিরা এমন জায়গা বেছে নিতেন যা ধ্যানের অনুকূল। তারা জানতেন যে পরিবেশ মনকে গড়ে তোলে। আজ আমরা পাহাড়ে যেতে পারবো না, কিন্তু আমরা আমাদের ঘরের পরিবেশ ঠিক করতে পারি। পারভেজের মনে হল তার ঘরটি এখন একটি আধুনিক ধ্যানের পাহাড়ের মতো হয়ে উঠছে, যেখানে ন্যূনতম শব্দ, ন্যূনতম জিনিস এবং সর্বাধিক শান্তি। ধীরে ধীরে সে তার পড়াশোনা, খেলাধুলা এবং শখের ক্ষেত্রেও পরিবেশের শক্তি বুঝতে শুরু করল। যদি তাকে গিটার বাজাতে হতো, সে গিটার এবং একটি টুল নিয়ে একটি শান্ত কোণে বসত। যদি তাকে কোনো কঠিন অধ্যায় বুঝতে হতো, সে টিভি রুম থেকে দূরে জানালার কাছে বসত। সে তার জীবনে একটি নতুন মন্ত্র গ্রহণ করল, কাজ পরিবর্তন হলে পরিবেশও পরিবর্তন করুন। বোর্ড পরীক্ষার একদিন আগে তাকে তার মামার বাড়িতে যেতে হলো। সেখানে খুব হইচই ছিল। বাচ্চারা খেলছিল, বড়রা কথা বলছিল, রান্নাঘরে বাসন কষনের শব্দ। পারভেজ ভাবল, এমন পরিবেশে সে পড়াশোনা করতে পারবে না। কিন্তু তখন তার প্রশিক্ষণের কথা মনে পড়ল। সে মামার বাড়িতে এমন একটি কোণ খুঁজে বের করল যেখানে শব্দ কম ছিল। সে শুধু একটি চেয়ার, একটি ছোট টেবিল এবং পানির বোতল রাখল। অন্য সব জিনিস সরিয়ে ফেলল। ঘরের দরজাটা একটু চাপিয়ে দিল। মাত্র 5 মিনিটে সে এমন একটি পরিবেশ তৈরি করল যা তার মনকে কাজের জন্য প্রস্তুত করবে। আর বসার সাথে সাথেই
তার ফোকাস একদম টানটান হয়ে গেল, যেন সে নিজেই তার মনের ফোকাস বাটন অন করেছে। সে নিশ্চিত হল যে ফোকাসের প্রশিক্ষণ শুধু মনকে নয়, পরিবেশকেও প্রশিক্ষিত করে। মাস কেটে গেল, রেজাল্ট এলো। পারভেজ প্রথম 3 জনের মধ্যে স্থান পেল। পুরো পরিবার উদযাপন করল। সে নিজেকে বলল, এটা কোনো জাদু ছিল না, এটা ছিল আমার মন এবং আমার পরিবেশ একসাথে কাজ করার ফল। ঠিক যেমন একটি 2 চাকার সাইকেল ভারসাম্য বজায় রেখে এগিয়ে যায়। এখন যখনই কেউ তাকে জিজ্ঞেস করত কিভাবে ফোকাস করতে হয়, সে শুধু একটি কথা বলতো, ফোকাস শুধু একটি অভ্যন্তরীণ বিষয় নয়, বাইরের জিনিসগুলো আপনার মনের মধ্যে বাস করে। যদি ঘর পরিষ্কার থাকে, পরিবেশ শান্ত থাকে, ডিস্ট্র্যাকশন কম থাকে, তবে মন আপনা আপনি শান্ত হয়ে যায়। ফোকাসকে জোর করতে হয় না, পরিবেশই তাকে ডাকতে শুরু করে। পারভেজের গল্প এখনও শেষ হয়নি, কারণ জীবন বদলাতে থাকে এবং পরিবেশও বদলায়। কিন্তু সে একটি বিষয় বুঝে গিয়েছিল, ফোকাস শক্তিশালী করার অর্ধেক কাজ করে মন, আর বাকি অর্ধেক কাজ করে আপনার পরিবেশ। যদি একটি অংশ এলোমেলো হয়, ফোকাস দুর্বল হয়ে পড়ে। সে তার মনের খাতায় শেষ কথাটি লিখল, পরিবেশ মনেরই একটি অংশ। এটাকে এমনভাবে তৈরি করুন যেন মন নিজেই আপনার পাশে দাঁড়ায়। পারভেজের প্রশিক্ষণ চলছিল। সে তার মন এবং তার ঘরের পরিবেশকে শক্তিশালী করেছিল। কিন্তু ক্লাসে এগিয়ে যাওয়ার সাথে সাথে তার সামনে একটি নতুন সমস্যা আসতে শুরু করল। এত কাজ, এত বিষয়, এত পছন্দ বা চয়েস যে সে বুঝতেই পারছিল না কোথা থেকে শুরু করবে। একদিন সে তার টেবিলে বসেছিল। সামনে 5টি খাতা খোলা পড়েছিল, অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, ইতিহাস এবং কম্পিউটার। তার কাছে একটি টু ডু লিস্ট বা কাজের তালিকা ছিল, যাতে 10টি কাজ লেখা ছিল। সে একটি বই খুলল, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। কিন্তু মনোযোগ কোথাও আটকাচ্ছিল না। মনের মধ্যে অদ্ভুত এক কুয়াশা ছিল, যেন সব দেখেও কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। সেই সময় তার মা ঘরে এলেন। তিনি দেখলেন পারভেজ শুধু পাতা উল্টাচ্ছে, কিন্তু পড়ছে না। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? পারভেজ বলল, মা, জানি না, আজ মনে হচ্ছে মস্তিষ্কে ভিড় জমে গেছে, বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। মা হেসে বললেন, অতিরিক্ত অপশান বা বিকল্প মাঝে মধ্যে মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়। যেমন রান্নাঘরে যদি 100টি জিনিস পড়ে থাকে, তবে রান্না করার ইচ্ছাই থাকে না। পারভেজ ভাবল, এটাও সত্যি। কিন্তু এত কাজের মাঝে পরিষ্কারভাবে চিন্তা করা কেন এত কঠিন হয়ে যায়, তা সে বুঝতে পারছিল না। পরদিন স্কুলে পৌঁছে সে দেখল মিস্টার হাসান ক্লাসে একটি বড় বাক্স নিয়ে এসেছেন। তিনি তা থেকে 5-6টি ভিন্ন ভিন্ন খেলনা বের করলেন, রোবট, বল, ছোট ট্রাক, পাজল, রঙিন ব্লক। তারপর তিনি ক্লাসকে বললেন, সবাই নিজের পছন্দের একটি খেলনা বেছে নাও। পুরো ক্লাস হাসাহাসি শুরু করল এবং সবাই খেলনা নেওয়ার জন্য একে অপরের আগে যাওয়ার চেষ্টা করতে লাগল। কিছু বাচ্চা রোবট চাইল, কেউ ট্রাক, কেউ রঙিন ব্লক। সবাই তালগোল পাকিয়ে ফেলল। কে কি নেবে তা নিয়ে ঝগড়া শুরু হল। 25 জন বাচ্চার মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। একটি খেলনা বেছে নেওয়া এত কঠিন কিভাবে হতে পারে? মিস্টার হাসান হেসে বললেন, এখন আমি মাত্র 2টি খেলনা রাখছি, রোবট এবং বল। এখন বেছে নাও। পুরো ক্লাস শান্ত হয়ে গেল। এখন বাচ্চারা একে একে সহজেই বেছে নিতে লাগল। কারুর রোবট পছন্দ হলো, কারুর বল। কোনো চাপ নেই, কোনো কোলাহল নেই। বাচ্চারা নিজেরাই অনুভব করল যে যখন বিকল্প বা চয়েস কম থাকে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। শিক্ষক বললেন, অতিরিক্ত অপশান মস্তিষ্ককে ধোঁয়াশাচ্ছন্ন করে দেয়, কম অপশান মস্তিষ্ককে পরিষ্কার করে। এই কথাটি পারভেজের মাথায় তীরের মতো বিঁধল। সে ভাবল, হয়তো আমার পড়ার টেবিলেও এই সমস্যাটিই হচ্ছে। আমার একসাথে এত বই, এত কাজ, এত বড় তালিকা যে মন জট পাকিয়ে যাচ্ছে। বাড়ি ফিরে সে আরেকটি পরীক্ষা শুরু করল। তার কাজের সংখ্যা কমিয়ে সে টু ডু লিস্টে মাত্র 3টি জিনিস লিখল, 1 অঙ্ক, 2 ইংরেজি, 3 বিজ্ঞানের একটি ছোট অধ্যায়। বাকি সব কিছু সে পরের দিনের জন্য সরিয়ে রাখল। এখন সামনে মাত্র 3টি অপশন ছিল। মনও শান্ত হয়ে গেল। সে প্রথমে অঙ্ক ধরল এবং একটি টাইম ব্লক তৈরি করল। 35 মিনিট শুধুই অঙ্ক। সময় শেষ হলে সে 10 মিনিটের বিরতি নিল এবং তারপর দ্বিতীয় বিষয়ে বসল। সন্ধ্যা নাগাদ তার মনে হল সে আগের চেয়ে প্রায় দ্বিগুণ কাজ করেছে। সেই রাতে সে তার নোটবুকে লিখল, স্বচ্ছতা বা ক্ল্যারিটি কঠোর পরিশ্রম বাড়ালে আসে না, এটা আসে অপশন কমালে। কয়েকদিন পর স্কুলে পরীক্ষার প্রস্তুতি চলছিল। শিক্ষকেরা প্রতিদিন পরীক্ষা নিচ্ছিলেন। বিষয়ের চাপে বাচ্চারা এতটাই সমস্যায় ছিল যে কেউ বুঝতে পারছিল না কোথা থেকে শুরু করবে। একদিন মিস্টার হাসান বোর্ডে একটি বড় বাক্য লিখলেন, অসমাপ্ত কাজ মস্তিষ্কের খালি জায়গা ভরাট করে ফেলে। তারপর তিনি বুঝিয়ে বললেন যে যখনই আমরা 8 থেকে 10টি কাজ মনে রাখি, আমাদের মস্তিষ্ক কয়েক মিনিট পর পর সেগুলোর সবকটি চেক করতে থাকে। এটাও করতে হবে, ওটাও করতে হবে, সেটাও শেষ করতে হবে, আর এই চক্করে মনোযোগ বারবার বিক্ষিপ্ত হতে থাকে। তিনি একটি ছোট পরীক্ষা নিলেন। তিনি পুরো ক্লাসকে বললেন, প্রত্যেক বাচ্চা তাদের আসল টু ডু লিস্ট বের করো। সব বাচ্চা তালিকা বের করল, কারোর 15টি আইটেম, কারোর 20টি, কারোর 10টি। শিক্ষক বললেন,
এখন প্রতিটি তালিকা থেকে মাত্র 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বেছে নাও। পুরো ক্লাস শান্ত হয়ে গেল। বাচ্চারা 3টি কাজ বেছে নেওয়ার সাথে সাথে তাদের মুখ কিছুটা উজ্জ্বল হয়ে উঠল। বেশিরভাগ বাচ্চা বলল, স্যার, এখন তালিকার দিকে তাকিয়ে আর ভয় লাগছে না। পারভেজ মনে মনে হাসছিল। সে ইতিমধ্যেই বাড়িতে এই পরীক্ষাটি করেছিল। কয়েকদিন পর স্কুল একটি প্রজেক্ট দিল। 5 বন্ধুর একটি দলকে একটি মডেল তৈরি করতে হবে। যখন পারভেজ এবং তার বন্ধুরা দেখা করল, সবাই নিজস্ব মতামত দিতে শুরু করল। কেউ বলল, চলো সোলার মডেল বানাই। দ্বিতীয়জন বলল, না, চলো আগ্নেয়গিরি বানাই। তৃতীয়জন বলল, চলো ওয়াটার সাইকেল মডেল বানাই। সবাই একে অপরের উপর কথা বলতে লাগল। হঠাৎ পারভেজ বলল, বন্ধুরা, চলো আগে অপশানগুলো কমাই, নইলে আমরা কিছুই শুরু করতে পারব না। সে 3টি অপশান লিখল এবং অন্য সব মতামত সরিয়ে দিল। তারপর তারা ভোট দিল। 5 মিনিটে সিদ্ধান্ত হয়ে গেল। পারভেজের বন্ধুরা অবাক হয়ে বলল, আরে ইয়ার, অপশান কমে গেলে কাজ কত সহজ হয়ে যায়। এই প্রজেক্টটি পারভেজকে উপলব্ধি করালো যে মনের বিভ্রান্তি প্রায়শই অপশনের ভিড় থেকে জন্মায়, পরিশ্রমের অভাব থেকে নয়। একদিন বাড়িতে একটি মজার ঘটনা ঘটল। সকালে পারভেজ স্কুলের জন্য তৈরি হচ্ছিল। তার আলমারিতে অনেক জামা কাপড় ছিল, নীল শার্ট, লাল টি শার্ট, কালো জ্যাকেট, সাদা পাঞ্জাবি, চেক শার্ট। আজ কি পরব এই ভাবনায় সে 5 মিনিট নষ্ট করে ফেলত। মাঝে মাঝে দেরিও হয়ে যেত। একদিন সে ভাবল, যদি আমি প্রতিদিনের পরার জন্য মাত্র 3-4টি পছন্দের পোশাক রাখি, তবে মস্তিষ্ককে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হবে না। সে তার আলমারি 2 ভাগে ভাগ করল, একটি স্কুলের জন্য, একটি বাড়ির জন্য। স্কুলের তাকটি ছিল খুব ছোট, মাত্র 3টি অপশন। এখন সে সকালে 2 মিনিটে তৈরি হয়ে যেত। তার মস্তিষ্ক সেই সামান্য সকালের শক্তিটুকু অকেজো সিদ্ধান্তে নষ্ট না করত, যা সে পড়াশোনায় লাগাতে পারত। পারভেজ অনুভব করল যে মস্তিষ্ক পরিষ্কার রাখার জন্য অপশন কমানো একটি শিল্প। কয়েকদিন পর বোর্ডের 1 মাস আগে পারভেজকে টিউশনের পাশাপাশি কোচিংও করতে হতো। সময় খুব কম ছিল। তার বন্ধুরা অভিযোগ করত, এত অধ্যায় সব কিভাবে শেষ হবে। কিন্তু পারভেজ এখন ফোকাসের খেলোয়াড় হয়ে গিয়েছিল। সে তার রুটিনে টাইম ব্লকিং যোগ করল। সকাল 5টা থেকে 6টা অঙ্ক, 6টা 15 থেকে 7টা ইংরেজি, সন্ধ্যা 4টে থেকে 5টা বিজ্ঞান, রাত 8টা থেকে 9টা রিভিশন। সে লক্ষ্য করল যে টাইম ব্লকিংয়ের কারণে মনের মধ্যে প্রশ্ন আসা বন্ধ হয়ে গেছে। এখন কি পড়ব, কখন পড়ব, কতক্ষণ পড়ব, তার মন শুধু সেটাই করত যা ব্লকে লেখা আছে, একদম পরিষ্কার। কয়েকদিন পর তার অগ্রগতি এতটাই স্পষ্ট দেখাতে শুরু করল যে তার বন্ধুরা তার পদ্ধতি শিখতে শুরু করল। তারপর একদিন তার এমন একটি অভিজ্ঞতা হল যা তার মনে এই বিষয়টি চিরতরে গেঁথে দিল। বোর্ডের শেষ সপ্তাহে হঠাৎ পারভেজের মাথা ভারী লাগতে শুরু করল। সে এতদিন ধরে একটানা পড়াশোনা করছিল। তার মনে অসংখ্য অসমাপ্ত কাজ ছিল। কিছু অধ্যায়ে রিভিশন দিতে হবে, কিছু প্রশ্ন আবার করতে হবে, কিছু নোট পড়তে হবে এবং কিছু পেপার চেক করাতে হবে। পারভেজের মনে হল মন আবার ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। কিন্তু এবার সে ঘাবড়াল না। সে একটি সাদা কাগজ বের করল এবং সেই সব অসমাপ্ত কাজ লিখে ফেলল। কাগজে প্রায় 23টি জিনিস ছিল। সে ভ্যাবাচাকা খেয়ে গেল, এত কিছু। তারপর সে সেই পুরনো নিয়ম প্রয়োগ করল। প্রথমে অপশান সরাও। সে সেই তালিকা থেকে মাত্র 5টি কাজ বেছে নিল যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। বাকিগুলোর জন্য পরের দিনগুলোতে ব্লক বা সময় নির্ধারণ করে দিল। মস্তিষ্ক যেই জানতে পারল কি করতে হবে, অমনি তা শান্ত হয়ে গেল। পারভেজ আগেই দেখেছিল যে মস্তিষ্ক কাজকে ভয় পায় না, এটি অনিশ্চয়তাকে ভয় পায়। পরিষ্কার অপশান, পরিষ্কার মন। অবশেষে বোর্ড পরীক্ষার শেষ দিনটি এলো। পরীক্ষা দেওয়ার সময় পারভেজের মন আগের মতোই পরিষ্কার এবং তীক্ষ্ণ ছিল। সে শান্তিতে বসল, গভীর শ্বাস নিল এবং বলল, আমি মন পরিষ্কার রেখেছি, চয়েস কম রেখেছে, এখন শুধু লিখতে হবে। পেপার শেষ করার পর তার মনে হল সে শুধু বিষয় শেখেনি, নিজেকেও বুঝেছে। কয়েক সপ্তাহ পর যখন রেজাল্ট এলো, পারভেজ টপারদের মধ্যে ছিল। কিন্তু তার চেয়েও বড় বিষয় ছিল যে এখন সে তার সম্ভাবনা বা পোটেনশিয়াল বুঝতে পেরেছিল। সে জানত যে মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে যখন অপশন কম থাকে এবং পথ পরিষ্কার থাকে। এখন যখনই কেউ তাকে জিজ্ঞেস করত, ইয়ার পরিষ্কার চিন্তা কিভাবে আসে, সে হাসত এবং মাত্র একটি উত্তর দিত, অপশন সরান, কাজ নিজেই সহজ হয়ে যাবে। পারভেজের গল্প এখানেও শেষ হয় না, কারণ জীবনে সব সময় নতুন কাজ আসবে, নতুন অপশন সামনে আসবে। কিন্তু এখন সে জানত যে স্বচ্ছতা বা ক্ল্যারিটি কঠোর পরিশ্রম থেকে নয়, বরং কম সিদ্ধান্ত নেওয়া থেকে জন্ম নেয়। সে তার নোটবুকে শেষবারের মতো একটা বাক্য লিখল, মন একটি ক্যামেরা, ফ্রেম যত কম হবে ছবি তত পরিষ্কার আসবে। পারভেজের বোর্ড পরীক্ষা শেষ হয়েছিল এবং রেজাল্ট আসতে তখনও কয়েক সপ্তাহ বাকি ছিল। এরই মধ্যে সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল। শিক্ষক, বন্ধু, প্রতিবেশী, পরিবারের সদস্য সবাই বলতো, পারভেজ, তুমি খুব ফোকাসড ছিলে, দারুণ পরিশ্রম করেছ। পারভেজ গর্ববোধ করত, কিন্তু তার মনে একটি প্রশ্ন জাগত, আমি কি সবসময় এভাবেই ফোকাস রাখতে পারব?
এই সব কি শুধুই কয়েক মাসের পরিশ্রম ছিল? সে অনুভব করল যে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়েছে। পড়তে বসলে একঘেয়েমি লাগত, টিভি দেখলে মন এদিক ওদিক যেত, গেম খেললে দ্রুত ক্লান্ত হয়ে পড়ত। যেন মস্তিষ্ক বলছে, যথেষ্ট হয়েছে ইয়ার, এখন একটু বিরতি দাও। কিন্তু তার একটি ভয়ও ছিল, যদি সে বিরতি নেয় তবে কি তার ফোকাস আবার ভেঙে যাবে? সে কি আবার আগের সেই বিক্ষিপ্ত পারভেজ হয়ে যাবে? এই দ্বিধায় থাকাকালীন একদিন মিস্টার হাসান ক্লাসে বললেন, ফোকাস শুধু কঠোর পরিশ্রমে তৈরি হয় না, রিকাভারি বা বিশ্রাম এটাকে টেকসই করে। যেমন অ্যাথলেটরা একটানা দৌড়ায় না, তারাও মাঝখানে বিশ্রাম নেয়। পারভেজ ভাবল, কি রিকাভারি ও ফোকাসের একটি অংশ? তার কৌতূহল বেড়ে গেল। পরদিন স্কুল ছুটি ছিল। সে তার বন্ধু শাহবাজের সাথে পার্কে বসেছিল। দুজনেই তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল, কলেজ, ক্যারিয়ার, স্কুল পরিবর্তন, নতুন মানুষ। কিন্তু কথার মাঝখানে শাহবাজ বলল, তুই জানিস সবচেয়ে কঠিন কাজ কি? পারভেজ জিজ্ঞেস করল, কি? দীর্ঘ সময় ফোকাস রাখা। মানুষ পরিশ্রম করতে জানে, তারা জানে না কিভাবে বিশ্রাম নিতে হয়। আর রিকাভারি ছাড়া পরিশ্রম একদিন বিস্ফোরিত হয়। এই কথাটি পারভেজের হৃদয়ে গেঁথে গেল। সে ফোকাসের বেশি তৈরি করা শিখেছিল, পরিবেশও উন্নত করেছিল, অপশনও কমিয়েছিল। কিন্তু এখন একটি নতুন অধ্যায় ছিল, রিকাভারি। কয়েকদিন পর স্কুলে স্পোর্টস উইক শুরু হলো। পারভেজ কখনোই খেলাধুলায় বিশেষ আগ্রহ দেখাত না, কিন্তু এবার সে 400 মিটার দৌড়ে অংশ নেওয়ার জন্য তৈরি হলো। হয়তো এই কারণে যে তাকে শিখতে হতো কিভাবে পেশাদার খেলোয়াড়রা তাদের মনোযোগ এবং শক্তি সামলায়। দৌড়ের দিন সে দেখল যে যেসব বাচ্চা জেতার প্রস্তুতি নিচ্ছিল তারা দৌড়ের ঠিক আগে স্ট্রেচিং, গভীর শ্বাস নেওয়া, হালকা দৌড়ঝাঁপ করছিল। আর দৌড় শেষ হওয়ার সাথে সাথে তারা মাটিতে বসে পড়ল, পানি খেল, কয়েক মিনিট চুপচাপ থাকল, একদম রিল্যাক্সড, যেন তাদের শ্বাসকে রিসেট করছে। পারভেজ ভাবল, এরা শুধু দৌড়ানোর প্র্যাকটিস করে না, এরা মাঝখানে বিশ্রামেরও প্র্যাকটিস করে। সেই সন্ধ্যায় টিউশন থেকে ফিরে সে তার বাবা মুসাকে বলল, বাবা, আমার মনে হয় ফোকাস শুধু কাজ করা থেকে আসে না, এর মধ্যে বিশ্রামেরও একটি অংশ আছে। মুসা হেসে বললেন, তুমি ঠিকই বলছ। আমি যখন চাকরিতে নতুন ছিলাম আমি একটানা কাজ করতাম, তারপর একদিন ক্লান্ত হয়ে পড়ে গেলাম। তখন আমার বস বললেন, তুমি কোনো কাজের মেশিন নও যার যন্ত্রাংশ আমরা বদলে দিতে পারি, তুমি মানুষ, তোমার বিশ্রামের প্রয়োজন। সেই দিন থেকে আমি ছন্দে কাজ করতে শিখলাম, কিছুক্ষণ কাজ, তারপর কিছুক্ষণ বিশ্রাম। পারভেজের মনে একটি নতুন শিক্ষা দানা বাঁধতে শুরু করল। ফোকাস হলো একটি ছন্দ বা রিদম, ম্যারাথন নয়। সে পরদিন নিজের জন্য একটি নতুন পরীক্ষা শুরু করল, পোমোডোরো টেকনিক, 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। শুরুতে তার মনে হলো বিরতি নিলে তার কাজের ফ্লো ভেঙে যাবে, কিন্তু উল্টোটা ঘটল। বিরতি নেওয়ার পর মস্তিষ্ক আরও সতেজ অনুভব করতে শুরু করল। যখন সে আবার বসল, সে আগের চেয়ে দ্রুত কাজ করল। পারভেজ লক্ষ্য করল যে 5 মিনিটের বিরতি মানে শুধু বসে থাকা নয়, এটা ছিল মস্তিষ্কের জন্য একটি ছোট্ট রিস্টার্ট। ঠিক যেমন আমরা কম্পিউটারে রিফ্রেশ বাটন চাপি, তেমনি তার মস্তিষ্ক সতেজ হয়ে যেত। ধীরে ধীরে সে শিখতে শুরু করল যে বিরতি নেওয়া দুর্বলতা নয়, বিরতি নেওয়া হলো শক্তি সঞ্চয়ের একটি কলা। একদিন সে পার্কে একা ঘুরছিল। হঠাৎ সে দেখল দুজন বয়স্ক লোক গাছের নিচে বসে আছেন। দুজনেই শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে আছেন। তাদের হাতে ফোন ছিল না, তারা গল্পও করছিলেন না, কোনো কাজও করছিলেন না, শুধু নিস্তব্ধতায় বসেছিলেন। পারভেজ তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কি করছেন? একজন বৃদ্ধ হেসে বললেন, আমরা বোর হচ্ছি। পারভেজ চমকে গেল, বোর হচ্ছেন? অন্যজন হেসে বললেন, আজকাল মানুষ নিজেকে কোথায় বোর হতে দেয়? মনোযোগ সবসময় কোনো না কোনো স্ক্রিনে আটকে থাকে, কেউ মস্তিষ্ককে খালি সময় দেয় না। আর বোর্ডম বা একঘেয়েমি ছাড়া মস্তিষ্ক নতুন আইডিয়া কিভাবে দেবে? এই কথা শুনে পারভেজের মনে গভীর এক উপলব্ধি এলো, বোর্ডমও একটি রিকাভারি। মস্তিষ্ক যদি সবসময় কিছু না কিছু করতেই থাকে তাহলে তা ক্লান্ত হয়ে মন্থর হয়ে পড়বে, কিন্তু যদি কিছুক্ষণ কিছুই না করা হয় তাহলে মস্তিষ্ক আপনা আপনি শান্ত হয়ে যায়। সেই দিনই সে তার ফোনটি তুলে 10টি অ্যাপ সরিয়ে ফেলল, সোশ্যাল মিডিয়া, গেম, টাইম পাস অ্যাপ। এখন তার সত্যি বোর হওয়ার সময় ছিল। সে রাতে তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল। অনেকদিন পর সে ক্লান্তি ছাড়াই সকালে ঘুম থেকে উঠল। সে প্রথমবারের মতো ঘুমের শক্তি বুঝতে পারল। ঘুম শুধু শরীরের জন্য নয়, এটি মস্তিষ্কের রিচার্জিং স্টেশন। ধীরে ধীরে সে উপলব্ধি করল যে সারা দিনের ফোকাস নির্ভর করে রাত কেমন কাটে তার ওপর। ঘুম খারাপ হলে মস্তিষ্ক ঝাঁঝসা থাকে, ঘুম ভালো হলে মস্তিষ্ক বিদ্যুতের মতো তীক্ষ্ণ থাকে। এরপর থেকে সে রাত 10টায় ফোন বন্ধ করার নিয়ম করল। ছোট ছোট রিচুয়াল যোগ করল, হালকা স্ট্রেচিং, হালকা বই পড়া, 1 কাপ গরম দুধ। এখন সে ঘুমকে হালকাভাবে নিত না, সে ঘুমকে তার ফোকাসের ফুয়েলিং স্টেশন বা জ্বালানি কেন্দ্র হিসেবে গণ্য করত। কয়েকদিন পর একটি ঘটনা ঘটল যা পারভেজকে রিকাভারির আসল গুরুত্ব বুঝিয়ে দিল। বোর্ডের রেজাল্ট আসার ঠিক 3 দিন আগে
পারভেজ একটি নতুন লক্ষ্য তৈরি করল, কলেজ এন্ট্রেন্স বা ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করা। সে পুরো উৎসাহ নিয়ে পড়তে বসল। প্রথম দিন 6 ঘন্টা পড়ল, দ্বিতীয় দিন 8 ঘন্টা, তৃতীয় দিন 10 ঘন্টা বসে রইল। কিন্তু চতুর্থ দিন তার মস্তিষ্ক হঠাৎ শাটডাউন হয়ে গেল। বইয়ের অক্ষরগুলো ঝাপসা দেখাতে শুরু করল। মাথা ব্যথা, মেজ খিটখিটে হওয়া, অস্থিরতা। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। সে ভয় পেয়ে গেল। আমার ফোকাস কি শেষ হয়ে যাচ্ছে? সে মিস্টার হাসানকে একটি মেসেজ লিখল, স্যার, আমি কেন আগের মতো ফোকাসড থাকতে পারছি না? তিনি সাথে সাথে উত্তর দিলেন, পারভেজ, এটা ফোকাসের অভাব নয়, এটা ক্লান্তির সংকেত। মস্তিষ্ক যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন সে মনোযোগ বন্ধ করে দেয় এবং নিজেকে রক্ষা করে। বিশ্রাম নাও, তবেই তুমি আবার জ্বলে উঠবে। পারভেজ চুপ হয়ে গেল। তার মনে হলো যেন তার মস্তিষ্ক তাকে চিৎকার করে বলছে, থামো, আমাকে একটু শ্বাস নিতে দাও। সে পরদিন পুরোপুরি বিরতি নিল। সকালে লম্বা হাঁটাহাঁটি, দুপুরে গান শোনা, সন্ধ্যায় পরিবারের সাথে গল্প করা। সে কোনো পড়াশোনা করল না। সেই রাতে সে শিশুর মতো ঘুমল। যখন সে পরদিন ঘুম থেকে উঠল তার মস্তিষ্ক আবার তীক্ষ্ণ ছিল, যেন কেউ রিফ্রেশ বাটন টিপে দিয়েছে। সে ভাবল, আমি যদি রিকাভারি না করতাম তাহলে হয়তো একদিন আমার ফোকাস সত্যি শেষ হয়ে যেত। এরপর সে একটি নতুন মন্ত্র গ্রহণ করল। ফোকাস কোনো আগুন নয় যা সবসময় জ্বালিয়ে রাখতে হবে। ফোকাস হলো একটি ছন্দ, শ্বাস নেওয়ার মতো, ভিতরে নেওয়া এবং বাইরে ছাড়া। ধীরে ধীরে সে সঠিক ছন্দটি খুঁজে পেতে শুরু করল। পড়াশোনা, ছোট বিরতি, 2 ঘন্টা পড়াশোনা, বড় বিরতি, সারাদিন কঠোর পরিশ্রম, রাতে ভালো ঘুম, 1 সপ্তাহ কঠোর পরিশ্রম, 1 দিন বিশ্রাম, কিছু মাস পড়াশোনা, 1 সপ্তাহ ছুটি। এখন তার জীবন ছন্দে চলত, চাপে নয়। যখন রেজাল্ট এলো সে টপার হল, কিন্তু তার চেয়েও বড় বিষয় ছিল যে সে এখন একজন ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্সড মানুষ হয়ে উঠেছিল, যে জানত যে তীব্রতা বা ইন্টেন্সিটির চেয়ে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি বেশি গুরুত্বপূর্ণ। আজও যখন কেউ তাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে দীর্ঘ সময় ফোকাস বজায় রাখেন, সে শুধু হাসে এবং এইটুকুই বলে, কাজ যতটা জরুরি, রিকাভারিও ততটাই জরুরি। ফোকাস কোনো স্প্রিন্ট বা দ্রুত দৌড় নয়, এটি একটি নাচ। 1 পা কঠোর পরিশ্রম, 1 পা বিশ্রাম, তবেই ছন্দ তৈরি হয়, তবেই যাত্রা দীর্ঘ হয়। এবং পারভেজের গল্প আবার এগিয়ে চলে, কারণ এখন সে শুধু ফোকাসড ছিল না, সে ফোকাসকে টেকসই করতেও শিখেছিল। পারভেজ এখন রিকাভারির শক্তি বুঝতে পেরেছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বোর্ডের রেজাল্ট বেরিয়েছিল, পারভেজ টপার হয়েছিল, পরিবার খুশি, বন্ধুরা খুশি, শিক্ষকেরা গর্বে উজ্জ্বল। কিন্তু এখন পারভেজের মনে একটি নতুন প্রশ্ন ছিল, এই ফোকাস কি সবসময় থাকবে? সে এখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং পড়াশোনার সাথে রিকাভারির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছিল। কিন্তু একদিন হঠাৎ স্কুল ঘোষণা করল যে পরের সপ্তাহে ইনোভেশন ডে বা উদ্ভাবন দিবস, যেখানে প্রত্যেক ছাত্রকে একটি প্রজেক্ট দেখাতে হবে। পারভেজের মাথায় সাথে সাথে একটি আইডিয়া এলো, আমি এমন একটি প্রজেক্ট তৈরি করব যা দেখাবে যে ফোকাস শুধু কঠোর পরিশ্রম নয়, বরং রিকাভারির ওপরও নির্ভর করে। কিন্তু একটি সমস্যা ছিল, ইনোভেশন ডে এর জন্য মাত্র 5 দিন বাকি ছিল। সে ভাবল, যদি সে পুরো শক্তি লাগিয়ে দেয় তবে হয়তো প্রজেক্টটি সময়ে তৈরি হয়ে যাবে। আর এই ভেবে সে আবার তার পুরনো ভুলের দিকে এগিয়ে গেল, বিরতি ছাড়া একটানা কাজ। প্রথম দিন সে প্রজেক্টের স্কেচিং করল, 4 ঘন্টা নন স্টপ। দ্বিতীয় দিন মডেলের বেস বা ভিত্তি তৈরি করল, 6 ঘন্টা। তৃতীয় দিন ডিটেইলিং বা খুঁটিনাটি কাজ, 8 ঘন্টা। চতুর্থ দিন মস্তিষ্ক আবার ক্লান্ত হয়ে পড়ল। তার মনে হলো যেন কুয়াশা তার চোখ ঢেকে দিচ্ছে। রাগ, বিরক্তি, চাপ সব ফিরে এলো। সে ভাবছিল যে হয়তো সে সময়ে প্রজেক্টটি করতে পারবে না। ঠিক তখনই মিস্টার হাসান তার টেবিলের কাছে এসে বললেন, পারভেজ, তোমার মডেল খুব ভালো, কিন্তু তুমি আবার সেই একই ভুল করছ, নিজেকে ছন্দ থেকে বের করে দিচ্ছ। পারভেজ অসহায়ভাবে বলল, কিন্তু স্যার, সময় খুব কম। মিস্টার হাসান হাসলেন, সময় কম হোক বা বেশি, একটি ক্লান্ত মস্তিষ্ক কখনোই দ্রুত কাজ করতে পারে না। পুরো একদিন বিশ্রাম নাও, তারপর দেখো কি পার্থক্য হয়। পারভেজ তার কথা মেনে নিল। পরদিন সে কিছুই করল না, শুধু লম্বা হাঁটাহাঁটি, গান শোনা, একটু হালকা ব্যায়াম এবং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন সে ঘুম থেকে উঠল, সে অনুভব করল যে সে আবার আগের মতোই হালকা, শান্ত এবং সতেজ। সে সাথে সাথে তার প্রজেক্ট নিয়ে বসল এবং আশ্চর্যের বিষয় হল যে কাজটি গতকাল 4 ঘন্টা নিয়েছিল তা মাত্র 1.5 ঘন্টায় হয়ে গেল। মস্তিষ্ক তীক্ষ্ণ ছিল, চিন্তাভাবনা পরিষ্কার ছিল এবং হাত ক্লান্তি ছাড়াই নড়ছিল। ইনোভেশন ডে এলো। পারভেজের মডেলটি মঞ্চে রাখা হলো, একটি ছোট ফোকাস মেশিন মডেল, যার 2টি চাকা ছিল।
একটি চাকা কঠোর পরিশ্রম এবং দ্বিতীয় চাকা বিশ্রাম। মেশিনটি তখনই চলত যখন দুটিই যুক্ত থাকত। পারভেজ সবার সামনে বলল, ফোকাস কোনো স্প্রিন্ট নয়, এটি একটি ছন্দ। যদি কঠোর পরিশ্রমের চাকা ঘোরে কিন্তু রিকাভারির চাকাটি বন্ধ থাকে তবে মেশিনটি বেশি দূর যায় না। কিন্তু যদি দুটিই সঠিক ছন্দে থাকে তবে কোনো লক্ষ্যই বড় মনে হয় না। করতালিতে পুরো হল মুখরিত হয়ে উঠল। শাহবাজ তাকে জড়িয়ে ধরে বলল, ভাই, তুই মনের কথা একদম পুরোপুরি বলে দিয়েছিস। বাবা মুসা গর্বের সাথে বললেন, তুমি শুধু পড়াশোনা শেখনি, তুমি জীবন শিখেছ। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় পারভেজ পার্কে আবার সেই বৃদ্ধ দম্পতিকে দেখতে পায়। আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছেন। তাকে দেখে তারা হাত নাড়লেন। পারভেজ হাসল, কারণ এখন সে বুঝতে পেরেছে যে এই নীরবতা, এই বিরতি, এই বোর্ডামি ফোকাসকে টেকসই করে তোলে। সে মনে মনে ভাবল, কঠোর পরিশ্রম উজ্জ্বলতা আনে, কিন্তু রিকাভারি সেই উজ্জ্বলতাকে চিরকাল ধরে রাখে। গল্পটি এখানেই শেষ। এক পারভেজের সাথে যে শুধু ফোকাস পেতে শেখেনি, বরং তার দীর্ঘ সময় ধরে সামলাতেও শিখেছিল। এবং তার এই শিক্ষা তার প্রতিটি ভবিষ্যৎ জয়, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি নতুন যাত্রায় তার সাথে চলছে। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।